জামাত নেতারা প্রায়শই নিজেদের পরিচ্ছন্ন ইমেজের কথা বলেন, কিন্তু ওই 5 বছরে হওয়া হাওয়া ভবনের সমান্তরাল শাসন এবং প্রকল্পগুলোতে যে লুটপাট হয়েছিল তার দায় কি জামাত এড়িয়ে যেতে পারে? তাও এভাবে পদত্যাগ না করে ক্ষমতা আঁকড়ে থাকার এই প্রবণতা প্রমাণ করে যে জামাতের কাছে আদর্শের চেয়ে ক্ষমতার অংশীদারিত্বই ছিল মুখ্য। যদি গত 15 বছরে শেখ হাসিনার আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের অংশ হওয়ার কারণে ইনু ও মেনন এবং জাতীয় পার্টি মন্ত্রীরা অভিযুক্ত এবং অপরাধী হয়, তাহলে জামাত ও বিএনপি জোট আমলের দুর্নীতির দায়ে নিজামী এবং মুজাহিদের মন্ত্রিত্ব কেন প্রশ্নবিদ্ধ হবে না? প্রশ্নটা আজ সবার মুখে মুখে। বাংলাদেশের রাজনীতির গত 3 দশকের সমীকরণ মেলালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে ক্ষমতার লড়াইয়ে আদর্শের চেয়ে বেশি দেখা গেছে সুবিধাবাদ। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি দল যারা ধর্মভিত্তিক রাজনীতি আর সৎ লোকের শাসনের কথা বলে আমলে আমলে তাদের সুবিধাবাদী অবস্থান এখন বড় ধরনের প্রশ্নের সম্মুখীন। ভোটের মাঠে এখন যেহেতু বিএনপি এবং জামাত ইসলামী মুখোমুখি, ফলে তাদের পাল্টাপাল্টি বিতর্ক অনেক প্রশ্ন সামনে এনেছে। বিশেষ করে বিএনপি ও জামাত জোটের শাসনামল 2001 থেকে 2006-এর দুর্নীতি এবং সন্ত্রাস প্রশ্নে। অন্যদিকে সেই সময় খালেদা জিয়ার নারী নেতৃত্বের অধীনে জামাত সরকারে থেকে এখন নারী নেতৃত্ব প্রশ্নেই তাদের বিরোধী অবস্থান। বিতর্কের প্রথম দিক দুর্নীতি প্রশ্ন। সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি প্রশ্ন রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। যদি জামাতের মন্ত্রীরা সৎ হয়ে থাকেন, তবে সেই সময় সরকার যখন দুর্নীতিতে নিমজ্জিত ছিল তখন তারা কেন পদত্যাগ করলেন না? আমরা জানি সেই সময়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বৈশ্বিক সূচকে 2001 থেকে 2005 সাল পর্যন্ত টানা 5 বার তথ্যসূত্র ভেদে 4 বার চ্যাম্পিয়ন ও 1 বার যুগ্ম তালিকার শীর্ষে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই সময়ে রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি জামাত জোট সরকার। মন্ত্রিসভায় জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তারা কিন্তু পদত্যাগ করেননি। এমনকি দুর্নীতি নিয়ে বড় কোনো বিরোধিতাও দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমনকি কেউ যদি দুর্নীতির ভাগিদার না হয়েও দুর্নীতির একটা ব্যবস্থার অংশ হয়ে থাকে, তা সেই দুর্নীতিকে বৈধতা দেওয়ার নামান্তর। জামাত নেতারা প্রায়শই নিজেদের পরিচ্ছন্ন ইমেজের কথা বলেন, কিন্তু ওই 5 বছরে হওয়া হাওয়া ভবনের সমান্তরাল শাসন এবং প্রকল্পগুলোতে যে লুটপাট হয়েছিল তার দায় কি জামাত এড়িয়ে যেতে পারে? তাও এভাবে পদত্যাগ না করে ক্ষমতা আঁকড়ে থাকার এই প্রবণতা প্রমাণ করে যে জামাতের কাছে আদর্শের চেয়ে ক্ষমতার অংশীদারিত্বই ছিল মুখ্য। যদি গত 15 বছরে শেখ হাসিনার আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের অংশ হওয়ার কারণে ইনু ও মেনন এবং জাতীয় পার্টি মন্ত্রীরা অভিযুক্ত এবং অপরাধী হয়, তাহলে জামাত ও বিএনপি জোট আমলের দুর্নীতির দায়ে নিজামী এবং মুজাহিদের মন্ত্রিত্ব কেন প্রশ্নবিদ্ধ হবে না? প্রশ্নটা আজ সবার মুখে মুখে। বিতর্কের দ্বিতীয় দিক ছিল নারী নেতৃত্ব। জামায়াত ইসলামের তাত্ত্বিক অবস্থানে নারী নেতৃত্ব অগ্রহণযোগ্য। তাদের তাত্ত্বিক গুরু মওদুদির মতে হারাম। তারা সরাসরি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারী নেতৃত্বের বিরোধিতা করে আসছে। অথচ বাংলাদেশের ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এক বিস্ময়কর দ্বিচারিতা। 1996 সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছিল জামাত। লক্ষ্য ছিল তৎকালীন বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করা। সেই আন্দোলনে তারা শেখ হাসিনার নেতৃত্বকে মেনে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিল। এরপর 2001 সালে কৌশল বদলে তারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির সাথে জোটবদ্ধ হয়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত একজন নারী প্রধানমন্ত্রীর অধীনেই তারা মন্ত্রিসভায় মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করে ক্ষমতার চামচে চিনি উঠিয়ে খান। প্রশ্ন ওঠে, যদি ধর্মীয় দৃষ্টিতে নারী নেতৃত্ব নাজায়েজ বা অগ্রহণযোগ্য হয়, তবে জামায়াত কিভাবে বছরের পর বছর নারী নেতৃত্বের অধীনে রাজনীতি করলো এবং সরকারে থাকলো? রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়
এটি জামাতের সুবিধাবাদী রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ। যখন যার সাথে চললে ক্ষমতার স্বাদ পাওয়া যাবে বা অস্তিত্ব রক্ষা করা যাবে, তখন তার নেতৃত্বই জামাতের কাছে বৈধ নেতৃত্ব হয়ে ওঠে। এই দ্বিমুখী অবস্থান দলটির তৃণমূল কর্মীদের মাঝেও অনেক সময় বিভ্রান্তি তৈরি করেছে, যদিও কঠোর সাংগঠনিক শৃঙ্খলার কারণে তা প্রকাশ্যে আসেনি। গ্রাম বাংলার একটি প্রচলিত প্রবাদ আছে, গাছেরটাও খাওয়া এবং তলেরটাও কুড়োনো। জামাত ইসলামের রাজনৈতিক কৌশলের সাথে এই প্রবাদটি হুবহু মিলে যায়। তারা একদিকে যেমন ইসলামী শাসন ব্যবস্থা ও খেলাফতের কথা বলে ধর্মপ্রাণ মুসলমানের আবেগ ব্যবহার করে, অন্যদিকে গণতান্ত্রিক কাঠামোর সুফল ভোগ করে ক্ষমতার অংশীদার হতে চায়। আওয়ামী লীগ এবং বিএনপি উভয় বড় দলের সাথে বিভিন্ন সময়ে তারা মিত্রতা করেছে। 96-এ আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হওয়া, 2001-এ বিএনপির সাথে জোট করা, এটাই কি প্রমাণ করে না তাদের কোনো স্থায়ী আদর্শিক অবস্থান নেই? মুখে আদর্শের কথা, কিন্তু বাস্তবে ক্ষমতার সেই সুবিধাবাদী সূত্র নিয়ে চলা, শত্রু শত্রু আমার বন্ধু, এই নীতিতেই কি জামাত বিশ্বাসী নয়? যখন তারা আওয়ামী লীগের সাথে থাকে তখন বিএনপি হয়ে যায় স্বৈরাচার, আবার যখন বিএনপির সাথে থাকে তখন আওয়ামী লীগ হয়ে যায় ইসলাম বিদ্বেষী। আর যখন কর্তৃত্ববাদী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই ছাত্র নাগরিক ও গণ অভ্যুত্থান ঘটে, তখন 24কে দাঁড় করিয়ে দেয় 71-এর মুখোমুখি। গাছেরটাও খাওয়া আর তলেরটাও কুড়োনোর এই নীতি জামাতকে সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে জামাতকে রাজনীতিতে সুবিধাবাদিতার সংস্কৃতি তৈরি করছে না, এই প্রশ্নটা থেকেই যায়। একটি দেশের টেকসই গণতন্ত্রের জন্য এই ধরনের দ্বিমুখী ও সুবিধাবাদী রাজনীতি কি একটি বড় বাধা নয়? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।